বলা হচ্ছে হেমন্তকালের কথা বলা হচ্ছে, হৈমন্তিক ঋতু, যা মানে মধ্যম থেকে শেষের দিকে আসতে শুরু করছে। 6টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, আর শেষের দিকে আছে 3টে ঋতু। তাহলে শরৎকে যদি মধ্যম ঋতু ধরা হয়, অর্থাৎ জীবনের এখানে মানে ঋতুর ক্ষেত্রে বছরের ক্ষেত্রে বছরের মধ্যবর্তী সময় শরৎ, ঋতুর ক্ষেত্রেও ঋতু যদি শরৎ হয়, একটা জীবন চক্রের মধ্যে মধ্যবর্তী সময় হচ্ছে যৌবনকাল। সেই যৌবনকাল, যখন যৌবনকাল পূর্তি দশার দিকে আসে, অর্থাৎ শরৎ শেষ হয়ে ঋতু যেমন হেমন্তের দিকে আসছে, মানে বছর শেষের দিকে আসছে, তেমনি জীবনের যৌবনকাল শেষ হয়ে পূর্তির দিকে আসে, মানে জীবন শেষের দিকে এবার আসতে থাকছে। কিন্তু যে ঋতুটা হেমন্ত এলো মানে তখনও কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, তার পরবর্তী আরও 2টি ঋতু আছে তো, শীত, বসন্ত, এগুলো আছে। তেমনি জীবনেরও ওই পূর্ণ যৌবন থেকে জীবনটা পূর্তির দিকে এলেও তখনও কিন্তু জীবন শেষ হয়ে যাচ্ছে না, জীবনের মধ্যে এখনও যৌবনের অংশ অটুট থাকছে, হয়তো পূর্তি অবস্থার দিকে আসছে। ঋতুর ক্ষেত্রে যখন হলুদ পাতা বা কিছুই নেই, বা কয়েকটি আছে ঝুলে, ডালগুলি সব কাঁপে শীতের হিমেল হাওয়ার বসে। হেমন্ত, তার মাঝে হেমন্তের শেষ মাস, তখন ঠান্ডাটা ভালোভাবেই থাকে, পড়ে যায়। সেই ঠান্ডা পড়ে গেলে তখন পাতা হলুদ হয়ে যায়, গাছের পাতা হলুদ হয়ে যায়, বাহ্যিক যেগুলো দেখা যায়, যে বা কয়েকটা পাতা ঝুলে থাকে তখনও ঝরে না যাওয়ার আগের অবস্থায়, ডালগুলো সব ওই শীতের ঠান্ডা হওয়ার বসে কাঁপতে থাকে। তেমনি যে যৌবনও জীবনের মধ্যবর্তী অবস্থা থেকে পূর্তির দিকে আসছে, যৌবনের যে উষ্ণ বা গরম অবস্থাটা ছিল, ওই শক্তির তেজে, যৌব শক্তির তেজে চতুর্দিক যেন তার কোনো কিছু পারিপার্শ্বিক অবস্থা কিছু তাকে মানে হিম শীতল করতে পারেনি। বলা হয় যৌবনের উত্তাপে ফুটন্ত অবস্থা, তার মানে সে তখন শীতল নয়, কিন্তু পূর্তি অবস্থায় তার তখন ওই অবস্থাটা জাগে। একটা বয়সের পর একটুতেই ঠান্ডা লাগছে, একটুতেই ভেতর ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা তো একটা সময়ের পর, জীবনে একটা পর্যায়ের পর আস্তে আস্তে অনুভূত হয়। উজাড় হওয়া গানের মহল, পাখি শূন্য ডালে, যেটা বসন্তে পরিপূর্ণ বা যৌবনে আগে যেটা শরৎকাল, মধ্যবর্তী সময়টা তো ওই গ্রীষ্ম, বর্ষা, শরৎটা যে মনোরম, এদিকে পূর্তি দশায় বসন্ত সেই মনোরম অবস্থার পরিবেশ থাকে। সেখানে যেভাবে গান বাজনা জীবনের মধ্যে চলে, সেটা উজাড় হয়ে যায়। এখন যেন যৌবনের শেষের দিকে যে মানুষ যেভাবে মানে জীবনটাকে উপভোগ করেছে, সেইভাবে আর উপভোগ হয় না। তাই শুধু গান, কণ্ঠে গান, শুধু গান নয়, তার ভেতরে যে গানের রণন চলে, সেই গানটাও যেন বন্ধ হবার উপক্রম হয়ে যায়। এবং উজাড় হওয়া গানের মহল, এইটা তৈরি হয়। আর পাখি শূন্য ডালে যে ডালে পাখি ওরা উড়ি করতো, এসে বসতো, করতো, সেই ডালও আস্তে আস্তে শূন্যতার দিকে
আজ ছিল ডাল খালি, কাল ফুলে যায় ভরে। বল দেখি তুই মালি, হয় সে কেমন করে। আজ ছিল ডাল খালি, ফুল আসার আগে কিন্তু ডাল খালি ছিল, তাই তো? ফুল যখন প্রস্ফুটিত হচ্ছে ডালটা ভরে যাচ্ছে এবং আস্তে আস্তে ফল ধরতে শুরু করবে। ফুল আসা মানেই ফলের আগের মুহূর্ত। সেইটা কখন হয়? একটা গাছের ক্ষেত্রে যৌবনকালে, হ্যাঁ, তার আগে পর্যন্ত, ফুল ধরার আগে পর্যন্ত সেই চারা অঙ্কুরোদ্গম থেকেই হোক বা চারা পোঁতা থেকেই হোক, তখন যে ডাল টাল বিস্তার করে আস্তে আস্তে, তাতে কিন্তু কোনো ফুল শোভা পায় না, ফুল ধরে না। ফল তো দূরের কথা, ফুল ধরে না, কারণ তখন তার যৌবনকাল উপস্থিত হয় না। একটা শিশু, তারও শরীরের মধ্যে ওই খালি ডালের মতো অবস্থায়, সেটা শিশু, কন্যা শিশুই হোক, পুত্র শিশুই হোক, তাদের অবস্থাও সেই খালি ডালের মতো। তাদের জীবন ফুলে ফলে ভরে উঠবে কখন? যৌবনকালে, তাই তো? সেটা কিভাবে পরিবর্তনটা হচ্ছে, মালি শুরু থেকে পরিচর্যা করলেও মালি কিন্তু বুঝতে পারে না। তাই কবির প্রশ্ন, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে। মালি তার পরিচর্যা করছে সেই শুরু থেকে গাছটা, কিন্তু মালিও এটা জানে না ঈশ্বরের যে কি এই মোহনীয় লীলা। হ্যাঁ, যেমন মা জন্ম দিচ্ছে, সেই ছোট থেকে লালন পালন করছে, কোনদিন সন্তান তার ওই একটু আগে যে বলা হচ্ছিল বালক গোপাল কোনদিন কৃষ্ণ হয়ে রাধার সাথে লীলা করছে, সেটা কিন্তু মা জানে না। আর রাধারানীও যখন ডাল খালি ছিল তখন কিন্তু এত আকর্ষণ ছিল না, কিন্তু ডাল পরিপূর্ণ যতই হচ্ছে ততই সে আরও একজনকে কাছে পেতে খুব মন চাইছে এবং সেও ফুলে ফলে ভরে ওঠে এবং নিজেকে উজাড় করে দিতে চায়। তা সেই অবস্থায় যদি ফুলে কোনো ডাল ভরে ওঠে, তখন মৌমাছি ভ্রমর যেমন এসে ফুলের প্রতি আকৃষ্ট হয়ে বসে, তেমনি সেই ফুল থেকে ফল হলে দেখা যাবে পাখিরাও ডালে ডালে ঘোরাঘুরি করে। কিন্তু যেহেতু আজকে পড়তি অবস্থায়, তাই ডালও যেন পাখি শূন্য হয়ে আছে, বিরাজ করছে। আমার মাঝে দেখবে তুমি সেই গোধূলির বেলা, সূর্যাস্তের পর, সূর্য অস্ত যখন যায়, তার মানে যৌবনটা যেটা এখন আছে, এখনও যতটা আছে ততটা একবারে শেষ যখন হয়ে যাবে, তখনই গোধূলি বেলা। কারণ এখন তো বছরও শেষ হচ্ছে না, ঋতুও শেষ হচ্ছে না, এখনও পরবর্তী ঋতুগুলো আছে। এখন আমার মধ্যে যা আছে সেটা এখনের বর্তমান অবস্থা, কিন্তু তুমি দেখবে, তুমি ভবিষ্যতে আমার মাঝে একদিন দেখবে গোধূলির বেলা, যখন আমার যৌব শক্তি একেবারে নিঃশেষিত হয়ে যাবে, তারপরেও যদি আমি বেঁচেও থাকি, দেখা যাবে যে জীবনটা তখন সেই আগের মতো সর্বাঙ্গ সুন্দর আর নয়, অন্ধকারে ভরা চতুর্দিক। আচ্ছা, এক মিনিট। প্রেম ছাড়া কবিতা হয় না। কবি শেক্সপিয়ার যে কবিতাগুলো, সনেটগুলো লিখছেন, তিনি প্রেমিক কবি হিসেবেই লিখছেন। তা প্রেমিক কবি তার বন্ধুকে লক্ষ্য করে যে কবিতাটা লিখছেন, আপাত দৃষ্টিতে আমরা মনে করি তার সম শ্রেণীর বন্ধু। আসলে কবির কাছে বন্ধু সবসময় বিপরীত লিঙ্গের দিকে দিক নির্দেশ করে, যে কারণে এর সাদৃশ্য আমরা কোথায় পাচ্ছি? বৈষ্ণব পদাবলিতে চণ্ডীদাস তার মতো প্রেমিক মানুষও যেটা লিখলেন রাধা সম্পর্কে, চণ্ডীদাস কহে নব পরিচয় কালিয়া বধূর সঙ্গে। চণ্ডীদাস বলছে রাধার যেন নব পরিচয় হচ্ছে, নতুন পরিচয় হচ্ছে কালো বন্ধুর সঙ্গে।
এখানে কালিয়া বধূ, কালো বন্ধু, কালো বন্ধু মানেই শ্রীকৃষ্ণ। তাহলে কেন রাধার কি বন্ধু ললিতা, বিশাখা, চিত্রলেখা, ইন্দুলেখা, চিত্তা, চম্পকলতা এসব ছিল না? এখানে কালিয়া বন্ধুর কথাই এলো, তার মানে বিপরীত লিঙ্গের বন্ধু। অতএব বন্ধু মানে সমজাতীয় সমলিঙ্গের বন্ধুই শুধু বন্ধু নয়। এখানে কবির মতো প্রেমিক মানুষও বন্ধুর উদ্দেশ্যে কবিতাটা লিখলেও তার প্রেমিকার উদ্দেশ্যেই লিখছে। সেই প্রেমিকাকেই লক্ষ্য করে বলছেন, আমার মাঝে দেখবে তুমি সেই গোধূলির বেলা। এখানে গোধূলি দিনান্তে বা দিনের শেষকে গোধূলি বলা হচ্ছে, যখন সূর্য আলো আস্তে আস্তে বিলীন হয়ে যেতে বসে। তা সেটা ঘটে সূর্যাস্তেরই পর। তার জীবনের যৌবনকাল যখনই একেবারে যৌবন শূন্য হয়ে আসে, তখনই একটা মানুষের কাছে সেটা গোধূলি বেলা। যৌবন এবং প্রারম্ভের মাঝে, এই যৌবন এবং পৌরদশার মাঝে যে সময়কালটা, দুটো ঋতুর একটা মধ্যবর্তী সময়, যৌবন এবং পৌরদশা, অর্থাৎ তারপরে মৃত্যুর দশা দিকে যাওয়া হবে। সেই অবস্থায় ওই সময়টাই কিন্তু যৌবন শেষ, মানে জীবনের একটা সন্ধ্যাবেলা। আর রাত্রিবেলা তো মৃত্যুর অনুষঙ্গ এসে যাবে। তা সেই সন্ধ্যাবেলা একটা সময় দেখবে, তার প্রেমিকার উদ্দেশ্যেই বলছে, বর্তমানে তুমি কিন্তু সেই সন্ধ্যাবেলাটা নয়, ওটা ভবিষ্যতের কথা। দেখবে যখন কথা বলা হচ্ছে তখন এটা ভবিষ্যৎকাল, সেটা আসতে এখন দেরি আছে। যখনই সূর্যাস্ত ঘটে যাবে, অর্থাৎ আমার যৌব শক্তি শেষ হয়ে যাবে। পশ্চিমে যা মিলায় ধীরে ধীরে, আস্তে আস্তে পশ্চিমে মিলিয়ে যাবে এবং জীবনের মাঝেই যৌবন মিলিয়ে যাবে। রাত্রির কালো আঁধার তারপরে আস্তে আস্তে ধীরে ধরবে। রাত্রির কালো আঁধার ক্রমশ মৃত্যুর দিকে আগিয়ে যেতে শুরু করব। মৃত্যুর ছায়া ফেলা, সেই ছায়া ফেলা আঁধার, অর্থাৎ রাত্রি যত গভীর হবে তত যেন একটা জীবন, এখানে জীবন সূর্য, তার সূর্যটা অস্তমিত হয়ে গেছে, এখানে যৌব শক্তি তার চলে গেছে। তখন আস্তে আস্তে মৃত্যুর দিকে আগিয়ে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই। তাই যত রাত আঁধার হবে তত একটা মৃত্যুর ছায়া ফেলা কালো অন্ধকারকে লক্ষ্য করা যাবে, যেটা মৃত্যুর ঘুমের পরে পরে যত রাত আরও গভীর হতে থাকবে, যে ঘুমটা, সেটা যেন যৌব শক্তি চলে যাওয়ার জন্য একটা জীবনেরও তেমনি মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া, সেই ঘুম যেন এখানে মৃত্যুর ঘুম বলা হচ্ছে। মৃত্যুর ঘুমে মুড়ে দেয় জীবনের সব কিছুকে ঘিরে। আমার মাঝে তুমি সেই আগুনের শিখা খুঁজে পাবে, কিন্তু এখন সেই মৃত্যুর দিকে আমি এগিয়ে যাইনি, বা আমার জীবনে এখনও গোধূলিবেলা উপস্থিত হয়নি। আমার জীবন থেকে যৌব সূর্য এখনও মুছে যায়নি। যেহেতু ঋতুর ক্ষেত্রে এখনও হেমন্তের পরেও অবশিষ্ট দুটো ঋতু আছে, তেমনি আমার জীবনের ক্ষেত্রেও এখনও পরবর্তী পর্যায়গুলো রয়েছে। হয়তো যৌব শক্তি কমে এসেছে, এরপর আসবে পৌরদশা, পৌরদশার পর বার্ধক্য দশা, তারপরে মৃত্যু আসবে। অতএব রাত্রির কালো আঁধার আসবে, এখনও দেরি আছে। কিন্তু এখন তুমি যদি আমার মাঝে দেখো, এখনও কিন্তু আমার যৌব শক্তির আগুন নিভে যায়নি। আমার মাঝে তুমি সেই আগুনের শিখা খুঁজে পাবে, যেটা আমার পূর্ণ যৌবনের মাঝে ছিল। যৌবনের ছাইয়ের উপর যা জ্বলে শেষবারের মতো। আগুন নেভার আগেও সেই ছাইয়ের উপরেও কিন্তু তখনও আগুন জ্বলে এবং আগুনের উত্তাপ থাকে। তেমনি আমার জীবন থেকে যৌবন চলে যাওয়ার আগেও কিন্তু সেই যৌবনের আগুন আছে, এবং যেটা
ওই নিভে যাওয়ার আগে আগুন জ্বলে, তেমনি আমার জীবনের আগুনও নিভে যাওয়ার আগে এখনও আছে। যৌবনের শয্যা পারে যে আগুন জ্বলে নিভে যাবে, জ্বলে নিভে যাবে, জীবন রসে পুষ্ট হয়ে নিজেই নিঃশেষিত। এখানে যৌব শক্তিটা আমার জীবন রস নিয়েই পুষ্ট হয়েছিল, আজকে আস্তে আস্তে শেষের পথে আগিয়ে চলেছে। যেহেতু মধ্যম জীবনের মধ্যম দশা থেকে আমি নিম্নগামী হতে শুরু করেছি, অর্থাৎ শেষের দিকে আগাতে শুরু করেছি। এসব বোঝো যদি, তীব্র প্রেম জাগুক তোমার হৃদয়ে তোমার। যদি ভেবে থাকো যে আমার মধ্যে আর কোনো উত্তাপ নেই, আমার মধ্যে আর কোনো শক্তি নেই, এতদিন যদি বুঝে থাকো এবং আমার সাথে দূরত্ব বাড়িয়ে চলেছো এই কারণে, আজকে আমি যে কথাটুকু বললাম যদি এটা বুঝতে পারো, উপলব্ধি করতে পারো যে আমার মাঝেও এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি, এখনো আমার জীবনের গোধূলি নেমে আসেনি বা ক্রমশ রাতের দিকে জীবন এগিয়ে যায়নি, ক্রমশ যাবে, কিন্তু এখনও আমার যৌব শক্তির কিছু অংশ অবশিষ্ট আছে। এসব কথা যদি তুমি বোঝো, তীব্র প্রেম জাগুক হৃদয়ে তোমার, তাহলে আমায় ওই অস্বীকার করে দূরে ঠেলে দেওয়া বা অবহেলা করা এসব না করে এখনও তুমি আমাকে ভালোবাসতে পারো। হারিয়ে যাওয়ার আগে ভালোবাসা ছাড়া গতি নেই আর। জীবন শেষ হওয়ার আগে জীবন একমাত্র ভালোবাসাই চায়, এবং এখানে হারিয়ে যাওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়ার আগে ভালোবাসা ছাড়া গতি নেই আর। জীবন যে জীবনকে চায় তার কাছ থেকে শুধু ভালোবাসাই পেতে চায়। অতএব আমার সর্বাঙ্গীন কথা আমি তোমায় জানালাম। যদি তুমি এসবের কিছু বুঝে থাকো তাহলে এখনো পর্যন্ত তুমি আমাকে ভালোবাসতে পারো। আর মৃত্যুর আগে মানুষ ভালোবাসাটুকুই কামনা করে।